This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. आज ঠোঁটকাটা স্পেশালে কাক, কালো কুচকুচে কাক। না, যারা কাকের ছবি আঁকেন তাদের কথা বলছি না, যে পাখি পোষ মানে না তার কথা বলছি। সেই কাক নিয়ে বলতে হলে কি বলবেন? কাক খানিকটা বোকাশোকা স্বভাবের। চুপচাপ কাকের বাসায় ডিম পেড়ে আসে কোকিল, আর তা দিয়ে ডিম ফোটায় কাক। তারপরে কোকিলের বাচ্চা ধা। বলবেন নিশ্চয়ই কাক খুব উপকারী পাখি, নোংরা জঞ্জাল সব খেয়ে চারপাশটা পরিষ্কার রাখে। কিন্তু কাক সব খেলেও কাকের মাংস কাক খায় না। অনেক জায়গায় কৃষকরা খেতে পাখির উৎপাত ঠেকাতে কাক মেরে ঝুলিয়ে দেন। ভয় পেয়ে অন্য পাখিরা আর সে রাস্তা মারায় না। গত সোমবার এই ফর্মুলাটা শুনিয়েছেন কে? আমাদের মুখ্যমন্ত্রী। ডাবগ্রাম ফুলবাড়ি তার মানে উদাহরণ। এবং আই এম সরি, ওখানে একটা ল্যান্ড মাফিয়া গ্রুপ তৈরি হয়েছে। তারা গভর্নমেন্টের সব জমি কাওয়াখালী থেকে শুরু করে বিক্রি করে দিচ্ছে। এটা নিয়ে আমি অলরেডি তদন্তের নির্দেশ দিয়েছি। ওই গ্রুপটাকে আমি ছাড়বো না। একটা কাককে মেরে না ঝুলিয়ে রাখতে হয়, যাতে অন্য কাক বুঝতে পারে একটা কাক মারা গেছে। কখনো কখনো তোমাকে টাফ হতে হবে। মুখ্যমন্ত্রী বললেন, শিলিগুড়ির ডাবগ্রাম ফুলবাড়ি এলাকায় সরকারি জমি জবরদখল করে নিচ্ছে মাফিয়ারা। মুখ্যমন্ত্রী নির্দেশ দেওয়ার পরই অ্যাকশন। ছবি দেখুন। জমি মাফিয়া হিসেবে যাকে গ্রেফতার করা হলো তিনি ওই এলাকার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দলের ব্লক সভাপতি। একটা কাককে মেরে ঝুলিয়ে দেওয়া হলো। 3 দিন পরে ফের নবান্নে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী অবশ্য ব্লক সভাপতিকেই জেলা সভাপতি বললেন। ডাবগ্রামে দেখেছেন আমি জেলা প্রেসিডেন্টকে অ্যারেস্ট করিয়ে দিয়েছি। একটা বিষয় স্পষ্ট হলো, কাকেরা সব মুখ্যমন্ত্রীর দলের ঘরেই বসবাস করে। এখন ঘরের দরজাটা হাট করে খোলা। একসময় ঘরে ছিলেন, কিন্তু এখন না ঘরকা না ঘাটকা এরকম দুজনের কথা বলবো এবার। দুজনই বছরখানেক ধরে ডাবগ্রাম ফুলবাড়ি ব্লক তৃণমূলের সভাপতি ছিলেন, সুধা সিনহা চট্টোপাধ্যায় এবং সাগর মোহন্ত। শুনুন শুনুন। দীর্ঘদিন ধরে ডাবগ্রাম ফুলবাড়ির একটা বড় ব্যাধি হলো জমি সংক্রান্ত। এই ব্যাধি এটা একটা ক্যান্সার ধারণ করে ফেলছে ডাবগ্রাম ফুলবাড়ি। জমি দখলের অভিযোগ এসেছিল, সুরাহা হতো না কেন? কাকে বলতেন, কাদেরকে বলতে হতো? দলকে জানিয়েছি, বললাম তো, দলেও জানতো। সেটা 14-15, আজকে 24। ঘটনাটা হচ্ছে দল দেখেছে, প্রশাসনরাও ছিল সঙ্গে, দল দেখেছে। এটাকে আজকের ঘটনা, আজকে মুখ্যমন্ত্রী হঠাৎ বলছেন এখনই জানি না, মুখ্যমন্ত্রী দীর্ঘদিন ধরে এই ব্যাপারে ইন্ডিকেট করে যাচ্ছে যে তোমরা শুধরে যাও, তোমরা ভালো হও। যতটা শুনলেন তাতে স্পষ্ট, জমি হাঙরদের দাপটের কথা দলের নেতারা জানতেন 2014 সাল থেকে। মানে সরকারে আসার কিছুদিন পর থেকেই এই কারবারে নেমে পড়েছিলেন তৃণমূলের বেশ কিছু নেতা। সেটা মুখ্যমন্ত্রীও জানতেন। আচ্ছা, মুখ্যমন্ত্রী সতর্ক করছেন, তারপরও কাজ হচ্ছে না? এটা সম্ভব? কান পাতলে শোনা যায় গ্রেফতার হওয়া দেবাশিস প্রামাণিকই ছিল ডাবগ্রাম ফুলবাড়ির দণ্ডমুণ্ডের কর্তা। জমির কারবার তো আছেই, সরকারি নানা কাজেরও বরাত পেতেন দেবাশিস। বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের নানা প্রকল্প দেবাশিসের সংস্থাই পেত। আমার ডাবগ্রাম 2-এ মোটামুটি কয়েক লক্ষ টাকার কাজ করেছিলেন উনি। কয়েক লক্ষ টাকার কাজ করে সেটা আমি বলতে পারবো না। ওটা তো SJDA, তারপরে জেলা পরিষদ, এই দপ্তরের ব্যাপার ছিল ওগুলো। অনেকবার বলা হয়েছে, অনেক বিষয়ে আমরা কলকাতা অবধি চিঠি চাপাটি করেছি, আমরা দেখিনি, পরিবর্তন দেখিনি। তো তারপরে আমরা বাধ্য হয়ে, কারণ আমরা যারা 2002-এর দল করা যেসব মানুষগুলো আমরা হারিয়ে গেছি। আমাকে প্রধান পদ চলে যাওয়ার পরে আমাকে কোনো মিটিংয়ে সেভাবে ডাকা হতো না। ইভেন ব্লক প্রেসিডেন্ট দেবাশিস দা মিটিং করে বলেও দিয়েছিল, 2টো অঞ্চল প্রেসিডেন্ট
বিরোধী দলনেতা এদেরকে বলে দিয়েছিল যে সুধা সিংহ চ্যাটার্জিকে কোনো মিটিং মিছিলে ডাকার কোনো দরকার নেই। আবার মাঝে মধ্যে নেতারা বলে যে পুরনো চাল বলে নাকি কেরি পোকা ধরে, পুরনো চাল বলে নাকি ওটা ভালো না, ওটা আর চলে না। তো সব নতুন চাল নিয়ে আসছে, এখন নতুন চাল এনে দেখি একদম টোটালটাই হলো নষ্ট। নতুন চাল নষ্ট। 2 দফায় ডাবগ্রাম ফুলবাড়ির এমএলএ কে ছিলেন? গৌতম দেব। তিনি মুখ্যমন্ত্রীর প্রিয়। গ্রেফতার হওয়া দেবাশিস গৌতম দেবের ঘনিষ্ঠ বলেই পরিচিত। জাহাল তাতে একটা কাক মেরে ঝুলিয়ে দেবে, তাতেই অবস্থা সামাল দেওয়া যাবে, সম্ভব? একা হাতে তালি বাজে না, জড়িয়ে আছে সবাই, নাম একজনের ফাটছে। এই ডাবগ্রাম ফুলবাড়ি অঞ্চলের ল্যান্ড মাফিয়া, ওখানেই মন্ত্রী ছিলেন, ওখান থেকে বিধায়ক হয়ে দুবার মন্ত্রী ছিলেন মাননীয় গৌতম দেব মহাশয়। ওনার থেকে বেশি কে জানে? এত বেশি ইলিগাল এটা হয়েছে, একদিনে এটাকে জায়গায় নিয়ে আসা যাবে না, নতুন কোনো করতে দেব না। পার্টিটা তো উঠে যাবে, পার্টিটা তো এটারও ভিত্তি করে তো পার্টি। আমরা তো বলতাম তৃণমূলের সবাই চোর, উনি তো মাইকে বলতেন আমি চোর, অভিষেক চোর, ববি চোর। উনি তো বলছেন সুজিত চোর, গৌতম চোর, ডাবগ্রাম ফুলবাড়ি চোর, এসজেডিএ চোর, এইচডিএ চোর। সিন্ডিকেট করেন তাদেরই দল তো তৃণমূল কংগ্রেস, যাদের দলটাই চোর চোরটাদের নিয়ে তৈরি। আটানা চারানা আদুলি সিকি এইসব নেতাদের গ্রেপ্তার করে কী লাভ হবে? আসল মাথা কারা, আসল মাথা কারা, তাদেরকে কি করছেন আপনারা? আমি ভালো আর সবাই খারাপ। 2011-র পরবর্তীতে এটাই হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রীর স্লোগান। ওনার উচিত ওনার পরিবারের মধ্যে সব থেকে বড় তোলাবাজ আছে। আর আপনি বলছেন জমি উদ্ধার করবেন, আপনি নিজে কালীঘাটের টালিনালার জমি জবরদখল করে নিজের বাড়ি এক্সটেনশন করিয়েছেন, মিটিং হল তৈরি করেছেন। শুনুন, বিরোধীদের কথা মানুষের কাছে আর কোনো গুরুত্ব নেই। তারা মানুষের দ্বারা তারা পর্যদুস্ত, মানুষের দ্বারা তারা প্রতারিত। বামফ্রন্ট ইতিমধ্যেই শূন্য। 2024-এর লোকসভায় বাংলার মানুষ বিজেপিকেও প্রায় খাদের কিনারায় পৌঁছে দিয়েছে এবং মমতা ব্যানার্জি যে মানুষের জন্য কাজ করেন এবং তার সিদ্ধান্ত যে সঠিক, সেটা জনগণের নির্বাচনের ফলাফলের মধ্যে দিয়ে প্রমাণ হয়। শাসক দলের ঘরের চেহারাটা যদি এই হয়, তাহলে রাজ্যের হাল কি হবে বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। শুধু ভোটের রেজাল্ট দিয়ে এই দগদগে ঘা ঢেকে রাখা যায় কি? ডক্টর শান্তনু সেন, কি যাচ্ছে তাই কাণ্ড হচ্ছে বলুন তো আমাদের রাজ্যে। ভোটে জিতেও 2 এমএলএ শপথ নিতে পারছেন না। তারা বিধানসভা চত্বরে দিনের পর দিন ধর্ণা দিচ্ছেন। রাজ্যপাল আর রাজ্য সরকারের টক্কর এখন আমাদের গা সওয়া। কিন্তু এই কদর্য কাণ্ড আগে কখনো দেখিনি। রাজ্যপাল 2 এমএলএকে রাজভবনে নিয়ে গিয়ে শপথ নিতে বলছেন, এমএলএরা যেতে চাইছেন না। 2 বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন রাজ্যপালের তরফ থেকে শপথ গ্রহণ অনুষ্ঠানটিকে সার্থক হতে দিচ্ছেন। আমাদের মহিলা বিধায়করা এখনই বললেই রাজভবনে যেতে প্রস্তুত নন। তার বিস্তারিত কারণ আমি ব্যাখ্যা করছি। রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলেছেন রাজভবনের এক অস্থায়ী কর্মী। আপনারা জানেন কদর্য কাণ্ড। রাজ্যপালই বা কি? তিনি তদন্ত আটকে রেখেছেন নিজের ক্ষমতা প্রয়োগ করে। কেন? রাজ্যপালের চেহারের তো একটা মর্যাদা আছে। কুণাল ঘোষ আবার হুমকি দিচ্ছেন সোমবারের মধ্যে শপথ সমস্যা মেটাতে হবে রাজ্যপালকে, না হলে সোমবার বিকেল 3টের মধ্যে যদি এর জটিলতার অবসান তিনি না করেন, তাহলে কিন্তু মঙ্গলবার আনটোল্ড স্টোরি অফ হোটেল তাজ প্যালেস নিউ দিল্লি এটা কিন্তু সামনে আসবে। কুণাল ঘোষ যা বললেন তাতে কোনো কেচ্ছা কেলেঙ্কারির হিন্টি তিনি দিলেন, নির্দ্বিধায় বলা যায়। এ কার্যত হুমকি, এই কাজটা করুন না হলে ফাঁস করব। কার উদ্দেশ্যে বলছেন? রাজ্যপালের চেয়ারের উদ্দেশ্যে। আর রাজ্যপাল তিনি নিজেকে এই পর্যায়ে নামিয়ে এনেছেন যেখানে রাজনীতির কারবারিরা এইভাবে তাকে আক্রমণ করতে পারেন। এসব চলতে পারে? মানুষকে কি মনে করেন নেতারা? রাজ্যপালই বা কি? রাজনৈতিক কারণে রাজ্যপালকে আপনারা অপছন্দ করতে পারেন, কিন্তু তার পদে তো গরিমা আছে। ব্ল্যাকমেইল,
ব্ল্যাকমেলের পলিটিক্সে চলে এসছে লাস্টে। আগেও মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্ল্যাকমেল করতো, এখন ভাবছে রাজ্যপালকে ব্ল্যাকমেল করে। সব ছেদো কথায় কোনো লাভ হবে না। এরা রাজভবন, রাজ্যপাল পদ, রাজ্যের গরিমা সব নষ্ট করছে। মুখ্যমন্ত্রী যেভাবে একজন সম্মানীয় রাজ্যপালের চরিত্র নিয়ে টানাটানি করছেন, ডিফেমেশন কেস তো হওয়া অস্বাভাবিক কিছু নয়। সে তো কত ভিডিও, কত ছবি আছে, আমাদের কাছেও তথ্য আছে কিভাবে রাজ্য সরকার জোর করে একজন মহিলাকে দিয়ে, একজন শিল্পীকে দিয়ে রাজ্যপালের বিরুদ্ধে মামলা করার চেষ্টা করছে। আমাদের তার তথ্য প্রমাণ আছে। কুণালবাবু ফাঁস করার 1 ঘন্টার মধ্যে আমরা সেটা ফাঁস করব। কুণালবাবু ফাঁস করুক, আমার কাছে আছে, আমার মোবাইলেই আছে। এখন দিচ্ছি না, টাটকা দেবো, গরম দেবো কুণালবাবুকে। জোর করছে পুলিশ যে মামলা করো যায় রাজ্যপালের বিরুদ্ধে। উনি খুঁচিয়ে দিতে চাইছেন যাতে রাজ্যপালকে আরও অস্বস্তিতে ফেলা যায়। কারণ আমি যেটুকু শুনেছি ওনারা সব আবার মানে নানা রকম ওনাদের অঙ্ক আছে, বিজেপি এক এক গোষ্ঠীর এক এক রকম অঙ্ক আছে। তো সেই জন্য উনি প্ররোচিত করছেন মানে রাজ্যপালও যাতে আরও অস্বস্তিতে পড়ে, এই সব জিনিসপত্র, সব আনটোল্ড জিনিস সব সামনে আসে, সেই তার জন্য প্রভোগ করছেন, দুষ্টুমি করছেন। ছোট ছেলে কেন এইসব বড়দের ব্যাপারে ঢুকছে? রাজ্যপালও কম যান না, তিনি আরো নোংরা ঘাটতে নামছেন। মুখ্যমন্ত্রী আর তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মানহানির মামলার প্রস্তুতি নিচ্ছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের প্রেক্ষিতে এবারে রাজ্যপাল সিভি আনন্দ বোস আইনি পথে হাঁটতে চলেছেন। সূত্রের খবর, তিনি মামলা করতে চলেছেন, মানহানির মামলা করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। রাজভবন সূত্রের খবর, রাজ্যপাল সিভি আনন্দ বোস গতকাল অর্থাৎ শুক্রবার রাতেই দিল্লিতে কেন্দ্রীয় আইনমন্ত্রীর সঙ্গে দেখা করেন এবং বৈঠক করেন। আচ্ছা, রাজনীতির নেতারা কি ভাবেন আমাদের ভোটারদের, পাবলিককে? যা খাওয়াবে তাই খেয়ে নেব, আমরা সার্কাস দেখতে ভোট দিই, প্রশ্নটা থাকলো। এই শপথ নিয়ে যা হচ্ছে তা নিন্দার ভাষা নেই। গতকালই বিরোধী দলনেতাকে জিজ্ঞেস করা হয়েছিল, যদি অনুমতি না পান, উত্তরে বলেছিলেন অবস্থা বুঝে ব্যবস্থা। রাজভবনের বাইরে ধর্নায় বসেছিলেন অভিষেক ব্যানার্জি। সেখানে ধর্নায় বসতে চেয়ে অনুমতি পাননি বিরোধী দলনেতা। হাইকোর্টের সেই রায়, সেই মামলার রায় তো মঙ্গলবার। কোচবিহারের ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে বিধানসভা চত্বরে ধর্নায় বসতে চেয়ে আবেদন করেছিল বিজেপি। বিধানসভা চত্বরে ধর্নায় নিষেধাজ্ঞা জারি করেছিলেন স্পিকার নিজে, কিন্তু সেখানে ধর্নায় বসে আছেন 2 নবনির্বাচিত তৃণমূল এমএলএ। কিন্তু বিজেপি এমএলএরা ধর্নায় বসার অনুমতি পেলেন না। গেরুয়া শিবির একগুঁয়ে। তারা ঠিক করেছেন আগামীকাল বিধানসভার গেটের ভিতরেই ধর্নায় বসবেন মহিলা এমএলএরা। অতএব আবার রাজভবনে, বিধানসভায় নারদ। কোচবিহারে দলীয় মহিলা কর্মীর ওপরে যে অত্যাচার ঘটেছে, যে নারকীয় অত্যাচার তার ওপরে হয়েছে, তার প্রতিবাদ জানিয়ে বিধানসভার অন্দরে বিজেপির মহিলা বিধায়করা তারা প্রতিবাদ কর্মসূচি করবেন, ধর্নায় বসবেন, অবস্থান বিক্ষোভ করবেন। আর তার জন্যে ইতিমধ্যেই বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের অনুমতিও তারা চেয়েছিলেন, কিন্তু অনুমতি বিধানসভা কর্তৃপক্ষ দিচ্ছে না, এটা স্পষ্টতই জানিয়ে দেওয়া হয়েছে বিজেপি পরিষদীয় দলকে। কিন্তু তারপরেও নিজেদের অবস্থানে অনড় তারা। গেরুয়া শিবির জানাচ্ছে যে আগামী সোমবার অর্থাৎ পরশুদিন বিধানসভার চৌহদ্দির মধ্যেই বিধায়ক যারা রয়েছেন, মহিলা বিধায়করা রয়েছেন, মালতী রাভা রায়, অগ্নিমিত্রা পাল, শিখা চট্টোপাধ্যায়রা, তারা ধর্না কর্মসূচি করবেনই। আর সেদিনও সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, রিয়াত হোসেন সরকাররাও ধর্নায় বসে থাকবেন। তাহলে কি কোথাও গিয়ে একটা সম্মুখ সমর দেখা যাবে বিধানসভার অন্দরে? সমাজে কত রকমের ইস্যু রয়েছে, মানুষের কথা বলার, তাদের জন্য কাজ করার এত জায়গা রয়েছে। আর বিধানসভা রাজভবন ব্যস্ত কিসে? নিজেদের ইগো পুজো করতে। মেনে নেওয়া যায়? এই যে এতগুলো মানুষ গণপিটুনির শিকার, এত মানুষ মরছেন, কার মাথা ব্যথা আছে? প্রশাসন ভাবছে তাহলে সংক্রামক ব্যাধির মতো ছড়ায়। মুর্শিদাবাদের এক নেতার কথা বলি, শাসক নেতা, ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। তিনি তো প্রকাশ্যে হুমকি দিয়েছিলেন, মনে পড়ে? মসজিদ ভাঙলে হিন্দুদের ভাগীরথীতে ভাসিয়ে দেবেন, শক্তিপুর এলাকায় থাকা বন্ধ করে দেবেন। শাসক দলের একজন দায়িত্বশীল বিধায়ক যখন কথা বলেন, তখন দলের শীর্ষ কেউ প্রতিবাদ করেছিলেন, ব্যবস্থা নিয়েছিলেন? না, শুধু ভরতপুর। শাসক বিরোধী সব দলই মেরে দাও, গুঁড়িয়ে দাও, এই ধাঁচের নেতা পেয়ে যাবেন।
এই যে রাজনৈতিক অসহিষ্ণুতা, ভেঙে দাও গুড়িয়ে দাও এর রাজনীতি কি আমাদের, যারা দিন রাত ওই নেতাদের দেখছি আর শুনছি অসহিষ্ণু করে তুলছে, আইন হাতে তুলে নেওয়ার সাহস দেখাচ্ছে? নেতারা হুমকি দিতে পারলে আমরা 5 পাবলিক মেরে দেখাবো? কেন বলছি? একের পর এক গণপিটুনির জেরে মৃত্যু। কি শাসনই না চলছে। ভজ শাসকের নাম রে বলে দুহাত তুলে আমরা কীর্তন করব। আজ সল্ট লেকে আবার একজনকে পিটিয়ে মারা হয়েছে গতকাল বউবাজারের পর সল্ট লেক। সেই মোবাইল চুরির অভিযোগ। পুলিশ বলছে মোবাইল চোর সন্দেহে যুবককে পিটিয়ে খুন করা হয়েছে। ঘটনাস্থল সল্ট লেকের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা এলাকার পোলে নাইট। এ পর্যন্ত 3 জন আটক হয়েছে। যে ওর একটা ফোন ছিল বলে চুরি করেছিল, সেই ফোনটা চুরি করার জন্য বলছে ফোন আমি নিয়েছি, আমার নেশা করি তো। তারপরে ও ফোনটা বলছে আমি রেখেছি, আমার মনে নেই। তারপরে তাও ওরা শুনেনি, তারপরে মারধর করেছে। কি দিয়ে মেরেছিল? কী দিয়ে মেরেছে তা বলতে পারবো না, কিন্তু আপনার ওইখানে চপ্পল পড়েছিল, ওইখানে বডিটা পড়েছিল, মানে প্রথম পড়েছিল। তারপরে ওর দিদা এইখানে নিয়ে এসছে হালকা ফুলকা এদিক সে ওই গাঁজার নেশা ফেশা করার জন্য এদিক সেদিক আর কি পড়ে থাকতো। এখন কার কি করেছে সেটা আমি বলতে পারবো না, আর কিছু করতে হবে। কাজ করে তো এমনি ঘুরে বেড়াতো। হ্যাঁ, মানে পাগল মতো হয়ে গেছিল। মার খাওয়া যুবককে হাসপাতালে নিয়ে গিয়েও বাঁচানো যায়নি। অভিযোগ, যুবক শুকনো নেশা করতেন, কিন্তু তাই বলে তো তাকে পিটিয়ে মারার অধিকার বাকিদের জন্মায় না, তাই না? অপরাধ বিজ্ঞান কি বলে জানেন? বিচার ব্যবস্থার উপরে মানুষের আস্থা হারালে মব লিঞ্চিং এর মতো ঘটনা বাড়ে। MOB, মব শব্দের অর্থই হুজুগে পাবলিক, উত্তাল জনতা। আর লিঞ্চিং হলো বিচার বহির্ভূত হত্যা। হুজুগে জনতার হাতে বিচার বহির্ভূত হত্যাই মব লিঞ্চিং। তারা মনে করে এই লোকটাকে ছেড়ে দিলে পরে তাকে আর আইনের আওতায় এনে সাজা দেওয়া সম্ভব নয়। আইন মানে এখানে শুধু আদালত নয়, পুলিশ আছে, প্রশাসন আছে। পুলিশ অপরাধীদের আটক করলেও আদালত তাদের জামিন দিয়ে দিচ্ছে। পুলিশের তদন্তেই গাফিলতি থেকে যাচ্ছে, লোকজন তাই আইন হাতে তুলে নিচ্ছে। ওনার পেছনে একটা গভীর একটা পাকা মাথা, একটা ষড়যন্ত্র রয়েছে, একটা পরিকল্পনা রয়েছে। ব্যাপারটা হঠাৎ আপত্তিক এভাবে ঘটে যাচ্ছে এটা আমাদের একেবারেই মনে হয় না। আপনার মানবাধিকার কর্মীরা যখন রাস্তায় বেরোয়, কোনো কর্মসূচি নেয়, তার পেছনে 10টা SB 5টা IB সারাদিন ঘোরে, 50 বার ফোন করে। অথচ এই যে দুর্বৃত্তরা যারা এগুলো ঘটাচ্ছে, এই যে পাকা মাথার দুর্বৃত্তরা, তারা কিন্তু একেবারে মুক্তাঞ্চল বানিয়ে তারা এই অপরাধগুলো করে যাচ্ছে। তারা তো জানে যে আমার কিছু হবে না, পুলিশ প্রশাসন কিছু হবে না, যদি রাজনৈতিক আশ্রয় আমি পেয়ে যাই, যতই আমি অন্যায় করি, আমি পাপ করি, তার কোনো সাজা হবে না। সল্ট লেকের ঘটনা ঘটার 24 ঘন্টা আগেও নয়, বউবাজারের উদয়ন হস্টেলে ইরশাদ আলমকে পিটিয়ে খুনের অভিযোগ, সেই মোবাইল ফোন চুরির অভিযোগে। বৃহস্পতিবার এই হস্টেলের এক আবাসিকের মোবাইল চুরি গিয়েছিল। ঘটনার সূত্রপাত সেখানেই। থানায় চুরির অভিযোগও হয়, কিন্তু পুলিশের অপেক্ষায় না থেকে পিটিয়ে মারা হলো কেন? পুলিশ প্রাথমিক তদন্তে চাঞ্চল্যকর কিছু তথ্য সামনে এনেছে। ব্যাট দিয়ে মারার পরে দীর্ঘক্ষণ ফেলে রাখা হয়েছিল ইরশাদকে। পা ভাঙা, শরীরে ছিল একাধিক আঘাতের চিহ্ন। হস্টেলে তদন্তে গেলে পুলিশকে ঢুকতে পর্যন্ত দেওয়া হয়নি। लड़का कल 8 बजे वहाँ से आ रहा था यहाँ पर काम करने के लिए, तो वहाँ पर जो है लड़का लोग उसको पकड़ा। उसके बाद फिर उसको पकड़ के रखा। उसके बाद कंपनी के पास वो फ़ोन उसको बोला करने के लिए पैसा मंगाओ। वो 10,000 रुपये के लिए फिर कंपनी को फ़ोन किया कि 10,000 रुपया मांग रहा है, कुछ लड़का लोग हमको पकड़े हुआ है। उसके बाद में फिर बोला कंपनी कहाँ पे, तो खाली वो बोल रहा है बहू बाज़ार। हम लोग बोला कहाँ पे, कुछ एड्रेस बताओ, वहाँ पर पहुँचता हूँ। तो बताने के बाद जो है फिर वहीं के हॉस्टल का लड़का लोग कोई मतलब बताया यहाँ पर एड्रेस, उदय हॉस्टल के हम लोग बोल रहा है, ठीक है। जब वहाँ पर कंपनी गया पुलिस लेके, तो वो लोग गेट नहीं खोल रहा है, गेट के अंदर मतलब बंद करके मारा था। হোস্টেলে বাসিন্দা সব আসামি 14 জনকে অ্যারেস্ট করা হয়েছে। এরা 14 জন মিলে, তার সঙ্গে আরও অনেকে ছিল, তারা এই ভিকটিমকে ডেকে হোস্টেলে বন্ধ করে তাকে চোর সন্দেহে পিটিয়ে মারে। পুলিশ বলে যে তোমরা খোলো, আমরা ভিকটিমকে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করব, তাও ছাড়ে না। 2 ঘন্টা আটকে রাখে, মারধর করে,
তারপর পুলিশ যখন নিয়ে যায় হাসপাতালে তখন ও মৃত বলে ঘোষণা করা হয়। কয়েক বছর আগের কোরপান শাহকে পিটিয়ে মারার মিল খুঁজে পাচ্ছেন এনআরএস এর হস্টেলে। ডাক্তারি পড়ুয়াদের হাতে এরশাদের মতোই প্রাণ গিয়েছিল কোরপানের মৃত্যু আজও বিচার পায়নি। ওই যে আইনে পুলিশে অনাস্থার কথা বলছিলেন না, পুলিশের দিকে আঙুল ওঠা মানেই আইন শৃঙ্খলার প্রশ্ন। যে ছেলেগুলো মারছে তারা কি নিজেরা বুঝতে পারছেন এর পরিণতটা কি? তারা খুব ভালোভাবে জানে যে নো পানিশমেন্ট। এক সংখ্যক পুলিশ অফিসার আমি বলবো যারা দলদাসে পরিণত হয়েছে, তার পার্টির স্বার্থে এবং পয়েন্ট পাওয়ার মধ্যে বা পাওয়ার জন্য ভালো পোস্টিং নেওয়ার জন্য আজকে মার্ডার কেসগুলোকে সর্বনাশ করে দিচ্ছে। নেইবারিং ডিস্ট্রিক্টসেও এরকম আমরা এক দুটো ঘটনা শুনেছি কি হচ্ছে বলে, কি ওখানেও এটাই সেম এরকম। অ্যাকচুয়ালি কি হয়, এটা রুমার যখন স্প্রেড হয় তো ইম্প্যাক্ট থাকেই, স্পেশালি নেইবারিং এরিয়াতে তো থাকবেই। আমরা তখন কন্টিনিউয়াস মাইকিং করেছিলাম সব এরিয়াতে, রিগারাসলি মর্নিং ইভিনিং টাইম মাইকিং হয়েছে কি এইরকম যে সোশ্যাল মিডিয়াতে খবর ছড়ানো হয়েছে এগুলোটা গুজব বলে, কি কেউ গুজবকে কান দেবে না। প্রশাসন এই মুহূর্তে প্রশাসন বলে কিছু নেই। প্রশাসন জেলায় জেলায় তৃণমূল কংগ্রেসের নেতারা চালায়। যদি কেন্দ্রীয় নির্বাচন কমিশনের উপস্থিতিতে যদি পুলিশ এই ধরনের আচরণ করতে পারে, সেই পুলিশ আছে কোথায়? পুলিশ তো নেই। সবকিছুতে একটা উদাসীনতা, আইন শৃঙ্খলার প্রতি যে নজর দেওয়া দরকার সেখানে ঘাটতি, সব মিলিয়ে এই ধরনের অবাঞ্ছিত ঘটনা ঘটছে, দুর্ভাগ্যজনক। কদিন ধরেই হচ্ছে বিভিন্ন জায়গায় গুজবের মানুষ নিজের ধৈর্য হারিয়ে ফেলছে এবং গণপিটুনি। আমি গণপিটুনি দেব কেন? আমার যদি কমপ্লেন থাকে আমি পুলিশকে দেব। এটা মানসিক ধৈর্য হারিয়ে ফেলছে। ধৈর্য কমার কথা বলছেন রাজ্যের মন্ত্রী, আর গুজবেই তো কদিন ধরে একের পর এক ঘটনা ঘটে চলেছে। মানুষ এত অসহিষ্ণু। আজ এক লাকি কাপলকে দেখুন, যারা কোনো ক্রমে বেঁচে গেছেন এই মব লিঞ্চারদের হাত থেকে। বিশ্বাস করুন, কোলের শিশুকে নিয়ে তারা বেরিয়েছিলেন, নিজের সন্তান, কিন্তু মলিন কাপড়, অবস্থাপন্ন চেহারা নয়। তাই হুগলির চণ্ডীতলা স্টেশনে তাদের আটকে রাখা হয়, বলা হয় তারা শিশু চোর। কোনো ক্রমে পুলিশ হস্তক্ষেপ করলে তারা বেঁচে যান। পুলিশকে বোঝাতে পারেন সন্তান তাদের নিজেদের। হচ্ছেটা কি আমাদের সমাজে? হচ্ছেটা কি? এটাই তো প্রশ্ন। কি হচ্ছে? আমরা কি করছি? আমরা কি দেখছি? কেন মানুষ এত অসহিষ্ণু? সমাজের রোগটা কি? ঠিক কোন সমাজে আমরা বাস করছি আর কোন সমাজের দিকে আমরা তাকিয়ে থাকবো, সেটাই যেন আজ খোঁজ দিলেন দেশের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। কলকাতার এক অনুষ্ঠানে এসেছিলেন DY চন্দ্রচূড়, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীও। DY চন্দ্রচূড় বোঝালেন ঠিক কিভাবে কোন সমাজ হওয়া উচিত। Reticent when I am told that this is a temple of justice, because temple postulates that the judges are in the position of a deity. I would rather recast the role of the judge as a server of the people. Please remember that we are servants of the Constitution. We are not masters of the Constitution. স্কুল কলেজে পড়াশোনার জো নেই, কারণ সেখানে এখনো কেন্দ্রীয় বাহিনীর বাস। আর এর জেরেই এবার ভাঙড়ে তুমুল বিক্ষোভ। পুলিশকে ঘিরে আন্দোলন ছাত্রছাত্রী, শিক্ষক থেকে অভিভাবকদের। ভাঙড় কলেজে 4র্থ সেমেস্টারের পরীক্ষা বাতিল। এদিন হাইওয়ে অবরোধ করে বিক্ষোভে নামে বামুনঘাটা হাই স্কুলের পড়ুয়ারাও।